সো আমরা এই ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমটা শুরু করব হচ্ছে ব্লুটুথ দিয়ে। তো ব্লুটুথ কি? তোমরা সবাই কিন্তু মোটামুটি ব্লুটুথ ইউজ করছো। তো ব্লুটুথ হচ্ছে একটা কমিউনিকেশন সিস্টেম যেটা দিয়ে আমরা কি করতে পারি, আমরা ডেটা ট্রান্সফার করতে পারি আর কি। এটা কাজ করে হচ্ছে হাফ ডুপ্লেক্স মোডে, অর্থাৎ তোমার এ থেকে বি তে তুমি ডেটা পাঠাইতে পারবা, বি থেকে এতেও ডেটা পাঠাইতে পারবা, বাট একসাথে না। এট এ টাইম দুইটা থেকে একটা থেকে আরেকটাতে পাঠানো যাবে না, সরি দুইটাতেই পাঠানো যাবে। এট এ টাইম শুধুমাত্র হয় এ থেকে বি তে যাবে অথবা বি থেকে এতে যাবে। এ থেকে ইদার বি তে যাবে অথবা বি থেকে এতে যাবে, বাট দুইটা একসাথে হওয়া পসিবল না। সো এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স মোডে ডেটা ট্রান্সফার করতে পারে। আচ্ছা, সো ব্লুটুথের ব্যান্ডউইথ এবং নিরাপত্তা ব্যবস্থা এতটা ভালো না, বাট মোটামুটি সব ডিভাইসেই এটা পাওয়া যায়। যেমন আমরা ব্লুটুথ স্পিকার, ব্লুটুথ হেডসেট, স্মার্টফোনে ব্লুটুথ পাই, ল্যাপটপে থাকে, ট্যাবে থাকে, সবকিছুতে আজকাল ব্লুটুথ থাকে, ইভেন ব্লুটুথ কিবোর্ডও তো থাকে। আচ্ছা, সো এটা একটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান। তো এই প্যান মানে কি সেটা আমরা সামনে দেখবো, প্যান, ল্যান, ওয়ান এই সবকিছু কোনটা কি দেখবো, বাট আপাতত জেনে রাখো যে এটা প্যানের অন্তর্গত। প্যান জিনিসটাকে সেটা আমরা নিচে দেখতে পাবো। অলরাইট, সো এটা যে ফ্রিকোয়েন্সিতে কাজ করে সেটা হচ্ছে 2.45 গিগাহার্টজ এবং এটার রেঞ্জ হচ্ছে 3 থেকে 10। এই যে 2.45 গিগাহার্টজ, আমি কি তোমাদেরকে বলছিলাম এক সময় যে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের রে নিয়ে কাজ করি, যে বিভিন্ন রকমের যে তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক এগুলো আছে, এদের মধ্যে 2.45 গিগাহার্টজ এর ফ্রিকোয়েন্সির যে ওয়েভটা আছে সেই ওয়েভটা দিয়ে ব্লুটুথ কাজ করে। আচ্ছা, তাহলে এই হচ্ছে মোটামুটি ব্লুটুথ। এখন ব্লুটুথের আরেকটা নাম আছে পিকোনেট, এবং এটার মধ্যে ডেটা ট্রান্সমিশন রেট হচ্ছে 1 এমবিপিএস বা তার বেশি, বাট এটা 10 মিটারের বাইরে ডেটা ট্রান্সফার করতে পারে না। এজন্য তুমি দেখবে অনেক দূরে তুমি ব্লুটুথ দিয়ে কিছু করতে পারবে না। সো ব্লুটুথের হাইয়েস্ট 8টা ডিভাইসের সাথে একসাথে কানেক্ট করা যায়। এদের মধ্যে যেই ডিভাইসটা একদম সেন্টারে থাকে সেটাকে আমরা বলি মাস্টার ডিভাইস এবং বাকিগুলোকে স্লেভ ডিভাইস বলি। সো এটার ব্যাপারে এত ডিটেইলস জানতে হবে না, জাস্ট এইটুকু জানতে হবে যে 8টা হাইয়েস্ট আমরা ইউজ করতে পারবো। সো আমরা দেখি তো মাহবুবুর রহমানের বইতে আলাদা করে কিছু বলছে কিনা। সুবিধা অসুবিধাগুলো দিয়েছে, তাই তোমাদের প্রত্যেকটা কানেকশনের সুবিধা এবং অসুবিধাগুলো এখান থেকে পড়ে নিবা। নেক্সট আমরা দেখবো হচ্ছে ওয়াইফাই। ওয়াইফাই এর ফুল ফর্ম হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। সো এটা বর্তমানে অসম্ভব রকমের পপুলার, এন্ড আমরা মোটামুটি সবাই ওয়াইফাই ইউজ করি এবং এটা অনেক হাই স্পিডে ইন্টারনেট কানেকশন আমাদেরকে দিতে পারে। এটার জন্য কোনো লাইসেন্স লাগে না এবং বিশ্বের যে কোনো জায়গায় কাজ করতে পারে, এই জন্য এটা সবাই ইউজ করে। বাট তারপরে ওই যে সিকিউরড না এতটা। তোমার ওয়াইফাই সিস্টেম কিন্তু যে কেউ খুব ইজিলি হ্যাক করে ফেলতে পারবে, এবং এটা ইউজুয়ালি 2.4 থেকে 5 গিগাহার্টজ এর ফ্রিকোয়েন্সিতে কাজ করে, এবং এটা যদি অনেক ভালো রাউটার থাকে তাহলে তুমি ইভেন 200 মিটার রেঞ্জে এটার কাভারেজ এরিয়া পাবা। বাট এটার আরেকটা প্রবলেম আছে যে ওয়াইফাইতে খুব ইজিলি সিগন্যাল জ্যাম তৈরি করা যায়। সিগন্যাল জ্যাম মানে কি, অনেকে মিলে যখন একটা ওয়াইফাই ইউজ করবে তখন দেখা যাবে যে সেই ওয়াইফাইটা স্পিড অনেক স্লো হয়ে গেছে, বিকজ একাধিক একাধিক না জাস্ট অনেক অনেক বেশি মানুষ যখন কানেকশন একসাথে দেওয়ার চেষ্টা করে তখন ওয়াইফাই সেটা হ্যান্ডেল করতে পারে না, যার ফলে তোমার ট্রাফিক জ্যামের মতো একটা নেটওয়ার্ক সিগন্যাল জ্যাম তৈরি হয়। এখন পর্যন্ত কি সবাই ব্লুটুথ এবং ওয়াইফাই এর ব্যাপারে ক্লিয়ার? কেউ যেহেতু কিছু বলতেছো না, আমি মনে করতেছি ক্লিয়ার। ওকে, এবার আমরা একটু মাহবুবুর রহমানের বইতে যাই যে ওয়াইফাই এর ব্যাপারে আর কি কি লেখা আছে। বাই দ্য ওয়ে, ব্লুটুথের যে স্ট্যান্ডার্ড আছে স্ট্যান্ডার্ডটাকে বলা হয় IEEE 802.15, এবং এটা খুব ফেমাস একটা এমসিকিউ, এটা আসতে পারে যে নিচের কোনটা হচ্ছে ব্লুটুথ। 802.15 হচ্ছে ব্লুটুথ এবং 802.11 হচ্ছে ওয়াইফাই। আচ্ছা, ওয়াইফাই এর সুবিধা অসুবিধাগুলো দেয়া আছে এখানে, ব্যবহার কোথায় হয়। আচ্ছা, তো ওয়াইফাই এখানে যে এক্সট্রা জিনিসটা দেয়া আছে সেটা হচ্ছে ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট এন্ড ওয়াইফাই হটস্পট। সো ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমরা রাউটার যেগুলো ব্যবহার করি সেই রাউটার গুলো আমাদেরকে ইন্টারনেট কানেকশন দেয় না, সেটা হচ্ছে ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট। আর হটস্পট কোনটা, আমরা আমাদের ফোন বা ল্যাপটপ থেকে হটস্পট অন করতে পারি, যেটা হচ্ছে নিজে আরেকটা ওয়াইফাই নেটওয়ার্ক ক্রিয়েট করে। সো
ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্টটা হচ্ছে হার্ডওয়্যার, আমাদের যে রাউটার গুলো, আর ওয়াইফাই হটস্পট হচ্ছে আমাদের ডিভাইস গুলো তৈরি করতে পারে। আচ্ছা, ওয়াইফাই জোন জিনিসটা কি? যেই এরিয়ার মধ্যে ওয়াইফাই কাভারেজ আছে সেটাকে বলা হয় ওয়াইফাই জোন। এখন ফ্রি ওয়াইফাই জোন আবার বাংলাদেশের বেশ কয়েকটা জায়গায় আছে, বাইরের অনেক দেশে তো পুরাটাই ফ্রি ওয়াইফাই জোন। বাট প্রবলেমটা হচ্ছে যে ফ্রি ওয়াইফাই জোন হলে অনেক বেশি ইউজার থাকে এবং যার ফলে ওখানে অনেক স্লো কানেকশন হয়। অ্যাক্সেস পয়েন্ট আর হটস্পটের মধ্যে পার্থক্যটা দেয়া আছে এখানে, আমি শর্ট করে বলে দিই। অ্যাক্সেস পয়েন্টটা হচ্ছে বেসিক্যালি একটা হার্ডওয়্যার, অর্থাৎ এটা হচ্ছে একটা রাউটার। এটার নিজের একটা আইপি অ্যাড্রেস থাকে এবং এখানে আমরা ইন্টারনেটের যে তারটা ঢুকাই সেই তারটা ইউজ করে আমাদেরকে সে কানেকশন দেয়। ইন কন্ট্রাস্ট যে হটস্পটটা আছে, হটস্পট হচ্ছে তোমার কি বলে ওই ডিভাইস হয়ে তারপরে আমাদের কাছে ইন্টারনেট কানেকশনটা আসে। অর্থাৎ তুমি যদি কারো হটস্পট ইউজ করো, একটা চান্স আছে যে সে তোমার সকল ডেটা নিজে চুরি করে নিতে পারবে। সো এই হচ্ছে মোটামুটি পার্থক্য। অ্যান্ড তোমার যে ইয়ে আছে কি বলে এই হার্ডওয়্যার যে সিস্টেমটা আছে রাউটার, রাউটারে তোমার অনেক ইয়ে কানেক্ট হতে পারে, রাইট? ইউজুয়ালি রাউটারের কানেকশনের যে স্ট্রেংথ সেটা হচ্ছে মোবাইল নেটওয়ার্কের হটস্পটের কানেকশনের স্ট্রেংথের চেয়ে বেশি। আচ্ছা, তো নেক্সট আমরা পড়বো হচ্ছে ওয়াইম্যাক্স। এখন বলো আমাকে ওয়াইফাই এবং ব্লুটুথের ব্যাপারে কারো কি কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান? আচ্ছা, নাই। আমরা সামনে আগাই। ওয়াইম্যাক্স। সো ওয়াইম্যাক্স হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার অপারেবিলিটি আছে, ধরো এটা কি বলছে, ইন্টারঅপারেবিলিটি অফ মাইক্রোওয়েভ অ্যাক্সেস, ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি অফ মাইক্রোওয়েভ অ্যাক্সেস। এটার শর্ট ফর্ম হচ্ছে ওয়াইম্যাক্স এবং এটা ইউজুয়ালি কাজ করে 2 থেকে 66 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে। বাট এটা অসম্ভব ফাস্ট ডেটা ট্রান্সফার করতে পারে, প্রায় 80 এমবিপিএস থেকে 1 গিগাবাইট পার সেকেন্ড পর্যন্ত ডেটা ট্রান্সফার করতে পারে। আগে ওয়াইম্যাক্স আসলে অনেক ব্যবহার করা হইতো বিভিন্ন নেটওয়ার্ক প্রোভাইডার যারা ছিল। বাংলা লায়নের একটা ওয়াইম্যাক্স কানেকশন ছিল যেটা দিয়ে অনেক টাকা পয়সা লাগতো ইন্টারনেট ব্যবহার করার জন্য, বাট ওটাতে স্পিড এত বেশি ছিল না। সো ওয়াইম্যাক্স এর জন্য বেসিক্যালি কি লাগে? একটা বেস স্টেশন লাগে এবং তার সাথে হচ্ছে একটা অ্যান্টেনা যুক্ত রিসিভার লাগে। মোডেম আছে না, মোডেম? তোমরা কেউ কি মোডেম চিনো? বলো তো, তোমাদের কারো কাছে কি জি মোডেম ভাই। আছে? জি ভাই আছে। আচ্ছা, এই মোডেম দিয়ে কিন্তু ওয়াইম্যাক্স এর সাথে আমরা কানেক্ট করতাম। মানে এই মোডেমটা ছিল রিসিভার আর যে বেস স্টেশনটা ছিল সে ছিল হচ্ছে আমাদের প্রোভাইডার। বাট এই তোমার তো ওখান থেকে 50 থেকে 80 কিলোমিটার রেঞ্জে সে প্রোভাইড করতে পারতো মোটামুটি। সো এইভাবে করে কানেকশনটা দেয়া হইতো। তো তুমি ওয়াইম্যাক্স কে অ্যাকচুয়ালি একটা বড় ওয়াইফাই এর মতো চিন্তা করতে পারো, যে অনেক বড় রেঞ্জের ওয়াইফাই। বাট ওয়াইফাই এ যেরকম খরচ একদম কম, ওয়াইম্যাক্স এর খরচ আবার প্রচুর। বাট অনেক বেশি লোককে এরকম সুবিধা দেয়া যায় আর কি। সো এখানে সবকিছু লেখা আছে যে কোনটার স্ট্যান্ডার্ড কি, তারপর ফ্রিকোয়েন্সি, স্পিড, রেঞ্জ এবং নেটওয়ার্ক কোনটার কি। এটা হচ্ছে ডাব্লিউ প্যান, এটা হচ্ছে ডাব্লিউ ল্যান, এটা হচ্ছে ডাব্লিউ ম্যান। কোনটা কি সেটা আমরা সামনে শিখবো যে কোনটাকে কি বলা হয়। এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে ওয়াইম্যাক্স, ওয়াইফাই, ব্লুটুথের ব্যাপারে? সো আমরা মোটামুটি সবকিছুই কভার করছি, বাট আমি তারপরেও সাজেস্ট করবো যে তোমরা এখান থেকে সুবিধা এবং অসুবিধাগুলো পড়ো। নেক্সট আপ আমরা চলে যাব মোবাইল কমিউনিকেশন। সো মোবাইল কমিউনিকেশনের যে বিভিন্ন জেনারেশন আছে সেগুলোর ব্যাপারে আমরা একটু কথা বলবো, ঠিক আছে? সো জেনারেশন গুলো অ্যাকচুয়ালি ডিফাইন করা হয় হচ্ছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের উপর, অ্যাডভান্সমেন্ট না, অ্যাডভান্সমেন্ট, ঠিক আছে? সো একদম ইনিশিয়ালি যেটা ছিল সেটা হচ্ছে 1G বা প্রথম প্রজন্ম। এটা সর্বপ্রথম চালু করা হয় মোটরোলা ডায়না টিএসএ নামের একটা ফোন সেট দিয়ে। এগুলা তো জাস্ট সিম্পল এমসিকিউ আর কি, এগুলা তো আমার তোমাদেরকে বোঝানোর কিছু নাই। বাট 1G তে মোটামুটি কথা বলা যাইতো, এইটা হচ্ছে কথা। বা রোমিং ব্যবস্থাও খুব একটা সীমিত ছিল না। সো
এদেরকে মোটামুটি কম ব্যান্ডের সিঙ্গেল ফ্রিকোয়েন্সি ইউজ করা হতো, মানে এখনকার মতো মোটেও এতটা স্ট্রং কানেকশন ছিল না। 1G তে এরকম, এই যে দেখো আগেকার দিনে যেরকম তার ছাড়া ফোনগুলো যেরকম থাকতো অনেক বড় এরকম ছিল, কোনো মতে কথা শোনা যাইতো, জাস্ট এইটুকু, এর বেশি কিছু না। এরপর 2G আসে হচ্ছে 1991 এ, ঠিক আছে। 2G কে বলা হয় ডিজিটাল সেলুলার নেটওয়ার্ক, কারণ আমরা সবাই কিন্তু 2G ইন্টারনেট ইউজ করছি, ঠিক আছে। 2G ইন্টারনেটের প্রধান বৈশিষ্ট্য ছিল হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন বা জিএসএম টেকনোলজি, ঠিক আছে। এন্ড আরেকটা জিনিস ছিল সিডিএমএ বা কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এটার ব্যাপারে তোমাদের ডিটেইলস জানার দরকার নেই, বাট জিএসএম হচ্ছে আমাদের যে ইন্টারনেটটা প্রোভাইড করতো সেটার বেস। তো 2G ইন্টারনেটে তোমরা দেখতা যে যারা কখনো 2G ইন্টারনেট চালাইছো, উপরে ইদার ই লেখা থাকতো অথবা জি লেখা থাকতো। সো ওই জি হচ্ছে জিএসএম এর জি সামথিং এর জন্য, জিএসএম এর জন্যই মোস্ট প্রবাবলি সেই জিটা। আর ই ছিল হচ্ছে, আমার এক্স্যাক্টলি মনে নাই এই ই কিসের জন্য ছিল, বাট 2G তে বেসিক্যালি মোটামুটি অনেক কম স্পিডে ইন্টারনেট অ্যাট লিস্ট ইউজ করা যাইতো আর কি। সো ভয়েস 2G তে নয়েজ বিহীন থাকতো। নয়েজ বিহীন থাকতো মানে কি, যখন 1G ছিল তখন কথা অনেক, বললাম তো, কেটে কেটে আসতো এবং ধরো অনেক নয়েজ থাকতো কথায়, যে কথাটা পুরোপুরি ভাবে স্পষ্ট থাকতো না, সাথে অনেক ব্যাকগ্রাউন্ডের ঝামেলা থাকতো, যেই কথা বলতো তার কাছাকাছি কথাটা বড়জোর শোনা যেত। 2G তে ভয়েস কোয়ালিটি অনেক বেটার হয়। সো এরপর ইন্টারন্যাশনাল রোমিং চালু করা হয়, এক দেশ থেকে আরেক দেশে কথা বলতে পারবে। এরপর জাপান প্রথম 3G চালু করে এবং 2001 সাল থেকে বেসিক্যালি 3G টা চালু হয়। আচ্ছা, তো 3G এর ব্যাপারটা কি, দাঁড়াও আমি হচ্ছে 1G এবং 2G টা একটু এই বই থেকেও বলি তোমাদের। আচ্ছা, সো 1G এবং 2G এর যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে 1G তো 1G, সেটা তো আর বললামই। সো 2G তে কি এখানে আলাদা কিছু লেখা আছে? আমার মনে হয় না আলাদা করে এখানে কিছু লেখা আছে। আহা, সো বেসিক্যালি এই, তাহলে আমরা এবার 3G তে চলে আসি, ঠিক আছে। সো 3G তে বেসিক্যালি আমরা যে সার্ভিস গুলো পাইতাম সেগুলো হচ্ছে HSPA, WCDMA, 3GPP, UMTS। এখন এগুলোর ডিটেলস তোমাদের জানতে হবে না, কারণ এগুলোর ডিটেলস অ্যাকচুয়ালি প্রফেশনালদের জানার জন্য, বাট তোমাদের জাস্ট এগুলোর ফুল ফর্ম গুলো জানতে হবে, যে 3G তে কি কি সুবিধাগুলো পাওয়া যেত। তোমরা যারা এখনো 3G নেট, এখনো তো অনেক জায়গায় প্রবলি 3G পাওয়া যায়, তোমরা দেখবা 3G তে নেটের উপরে H+ লেখা থাকে, ওটা হচ্ছে শর্ট ফর্ম অফ HSPA+। আচ্ছা, 2G হওয়ার জন্য নেটওয়ার্কের স্পিড অ্যাট লিস্ট 2 Mbps হইতে হবে, এর চেয়ে অনেক বেশিও হইতে পারে, বাট 2 Mbps হইতেই হবে। এখন 2Gর 3Gর, সরি 3G কথা বলতেছি, 2G না 3G। 3Gর বৈশিষ্ট্য কি কি, এখানে কিছু বৈশিষ্ট্য লেখা আছে। TD-CDMA পদ্ধতি, ডেটা ট্রান্সফার 2 Mbps এর বেশি, ইন্টারন্যাশনাল রোমিং, ভয়েস এবং ডেটার জন্য ডিজিটাল সিস্টেম এবং খুব দ্রুত ছবি এবং ভয়েস আদান প্রদান। এবং ফাইনালি আরেকটা জিনিস হচ্ছে ভিডিও কলের শুরু, 3G দিয়ে প্রথম ভিডিও কল শুরু হয়েছে। এই সব সুবিধাগুলো দেয়া আছে, কিছু অসুবিধা দেয়া আছে। এরপর আমরা কথা বলবো হচ্ছে 4G নিয়ে। তো 4G তে আসি আমরা। আরো কিছু জিনিসপাতি 3G তে চালু হয়েছে, ইন্টারনেটের ই-কমার্স, মোবাইল ব্যাংকিং, এগুলো। তো 4G তে যেটা হয় সেটা হচ্ছে যে 4G তে তোমার সার্কিট সুইচিং বা প্যানেল সুইচিং, ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক যেটা আছে সেটা ব্যবহার করা হয়। আমি ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক কি সেটা একটু বলি। আমি আমার কম্পিউটারে একটু সেটিংসে যাই, তোমাদের যাদের কম্পিউটারে ইন্টারনেট আছে তারা এই যে এরকম ভাবে ওপেন নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টারে যখন যাবা, চেঞ্জ অ্যাডাপ্টার অপশনসে এই দেখো এখানে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এরকম জিনিসপাতি থাকবে। এই জিনিসটার ব্যবহার প্রথমবারের মতো শুরু হয় হচ্ছে 4G তে। আচ্ছা, তাহলে 4G এর বৈশিষ্ট্যগুলো কি কি সেগুলো আমরা একটু বলি। 4G তে
ইন্টারনেট স্পিড ছিল 100 Mbps থেকে 1 Gbps। আমাদের দেশের ইন্টারনেট একদম বাজে, ওটার কথা বাদই দিলাম। আমাদের দেশে কোনো মতে আমরা 30-40 Mbps পাই 4G তে, বাট অ্যাকচুয়ালি একটা স্থির ডিভাইসে 4G তে অ্যাটলিস্ট 1 Gbps পাওয়ার ক্ষমতা রাখে। এবং 4G প্রযুক্তি যেটা ইউজ করা হয় সেটাকে বলা হয় লং টার্ম এভলিউশন বা LTE প্রযুক্তি, যেটা তোমরা জিপির অ্যাডে দেখে থাকবা। আচ্ছা, এবং 4G এর একটা খুব ভালো এক্সাম্পল হচ্ছে WiMAX 2। WiMAX 2 এর ব্যাপারে আমরা এখানে পড়তেছি না, বাট এটা জাস্ট একটা এক্সাম্পল, এটা আমাদের খুব বেশি পড়তে হবে না। আচ্ছা, তো 4G তে ওই যে যেটা বললাম ইন্টারনেট প্রোটোকল করা শুরু হয়েছে, ডেটা ট্রান্সফার রেট অনেক বেশি, 50 টাইমস বেশি। 4G এর যে গতি আছে সেটা 3G এর চেয়ে 50 টাইমস বেশি বা 50 গুণ বেশি। এটা 3D ছবি আমাদের দেখাইতে পারে। তোমরা এখন অনেকেই যারা ফেসবুক চালাও তারা কিন্তু 3D ইমেজ দেখতে পারবা। এবং নেটওয়ার্ক পরিবর্তনের মধ্যেও এটা কিন্তু কন্টিনিউয়াসলি যোগাযোগ রাখতে পারে। এখন তুমি যদি হুট করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলেও যাও, তোমার কোনো প্রবলেম হবে না, কারণ সে তোমাকে কন্টিনিউয়াস কানেকশনের মধ্যে রাখবে। মোবাইল টিভি দেখার উপযোগী 4G। এবং এখানে পুরোটার একটা সামারি দেয়া আছে, এই সামারিটা তোমরা পড়ে ফেলতে পারবা। ওকে, ফাইনালি আমরা চলে আসি কম্পিউটার নেটওয়ার্কিং এ। ঠিক আছে, আমরা চলে আসবো কম্পিউটার নেটওয়ার্কিং এ। আচ্ছা, সো নেটওয়ার্ক ব্যবহারের উদ্দেশ্য তো আমরা সবাই জানি। নেটওয়ার্ক ব্যবহারের কি কি উদ্দেশ্য থাকে? ইনফরমেশন এক্সচেঞ্জ করা, হার্ডওয়্যার রিসোর্স। আচ্ছা, এই ব্যাপারটাকে তোমরা বুঝো যে হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিং, এই জিনিসটাকে আমরা বুঝি? কেউ কি বুঝি এটা? আচ্ছা, আমি একটু এক্সপ্লেইন করি যে হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিং জিনিসটা কি। ধরো আমার কম্পিউটারে একটা অনেক শক্তিশালী গ্রাফিক্স কার্ড আছে, কিন্তু তোমার কম্পিউটারে গ্রাফিক্স কার্ড নাই। এখন তোমার কোনো একটা ক্যালকুলেশন করতে হবে যেটা তুমি গ্রাফিক্স কার্ড দিয়ে করতে চাচ্ছ। তো তোমার যদি এরকম থাকতো যে তুমি কোন একটা সিস্টেম এমন থাকতো যে তুমি যদি আমার কম্পিউটারে এই জিনিসটা করে ফেলতে পারতা আমার হার্ডওয়্যার ইউজ করে, তাহলে তোমার জীবন অনেক সহজ হয়ে যেত। তো আমরা যেটা করি সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে আমরা আমার হার্ডওয়্যার অন্য কাউকে ব্যবহার করার জন্য হয়তোবা দিই যে আমার হার্ডওয়্যার ইউজ করে তুমি কম্পিউটেশন করো, কোনো সমস্যা নাই। সো এরকম ভাবে যেটা করা হয় সেটা হচ্ছে আমরা আমাদের খরচ বাঁচাই, কারণ আমাদের নতুন একটা জিপিইউ কেনা লাগতেছে না। প্লাস ওদেরও কিছু লাভ হয়, কারণ আমরা ওদেরকে কিছু পে করি। এভাবে করে হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করার মাধ্যমে আমরা নেটওয়ার্কিং এর খুব ভালো ব্যবহার করতে পারি। এরপর হইতে পারে সফটওয়্যার রিসোর্স শেয়ারিং। আমার একটা সফটওয়্যার কেনা আছে, যে সফটওয়্যারটা দিয়ে অনেক কাজ করা যায়। যেমন ধরো খুব দামি একটা সফটওয়্যার হচ্ছে আনরিয়েল ইঞ্জিন নামের একটা ইঞ্জিন আছে, যেটা আমার পিসিতে আগে ইনস্টল করা ছিল। এটার দাম হচ্ছে কত, $1400 আর সামথিং। তো ওই যে ইঞ্জিনটা আছে, ওই ইঞ্জিনটা কারো কাছে ধরো আছে। এখন আমার দরকার কিছু একটা ইউজ করা, কিছু একটা করা ওই ইঞ্জিনটা দিয়ে। তো আমি যদি না কিনে ওর ওই সফটওয়্যারটা ব্যবহার করে ফেলতে পারি ওর কম্পিউটার থেকে, তাহলে আমি ওকে হয়তোবা কিছু পে করলাম, এবং ওরও লাভ আমারও লাভ, কারণ আমার তো আলাদা করে অনেক টাকা দিয়ে এটা কেনা লাগলো না। এভাবে করে আমরা সফটওয়্যার রিসোর্স শেয়ার করি। ইনফরমেশন স্টোর করতে পারি, যেমন তোমরা গুগল ড্রাইভে জিনিসপাতি শেয়ার করো। মেসেজিং করতে পারি, রিমোট ইউজিং করতে পারি। মানে হচ্ছে আমার এখান থেকে অন্য কারো কম্পিউটার আমি ব্যবহার করতে পারি। ডেটাবেস ম্যানেজমেন্ট, একটা অফিসকে পুরো অটোমেট করা যায়, মানে অফিসের বিভিন্ন কাজ কম্পিউটার দিয়ে করে ফেলা যায়। সিকিউরিটি কন্ট্রোল করা যায়, সার্ভার ইউজ করা যায়। নেটওয়ার্কের জন্য টাকা লাগে, তারপর হচ্ছে হ্যাক যাতে না হয় সেজন্য সিকিউরড সিস্টেম লাগে, মেইনটেনেন্স লাগে, এই জিনিসগুলো লাগে। সো বেসিক্যালি নেটওয়ার্ক হচ্ছে দুই ধরনের মালিকানা অনুযায়ী, প্রাইভেট এবং পাবলিক। প্রাইভেট নেটওয়ার্কের মালিক একজনই, এবং পাবলিক নেটওয়ার্কের অনেক মালিক থাকে। সো প্রাইভেট নেটওয়ার্ক কেমন? প্রাইভেট নেটওয়ার্ক হচ্ছে গিয়ে ধরো ব্যাংকের এটিএম এর যে ব্যবস্থাগুলো আছে। একটা ব্যাংকের এটিএম এর মালিক কি? জাস্ট ব্যাংক। একজন বলতে কিন্তু আমি একটা প্রতিষ্ঠান বোঝাচ্ছি। সো এটা তুমি চাইলেও ইউজ করতে পারবে না। তুমি শুধুমাত্র যদি ব্যাংকের গ্রাহক হও তাহলে ইউজ করতে পারবে। তার মানে প্রাইভেট নেটওয়ার্ক সবাই ইউজ করতে পারে না। বাট যেহেতু এটার মধ্যে ব্যবহারকারী সীমিত, তাই এটা ডেটা ট্রান্সফার সিস্টেম অনেক উচ্চ মানের হয়। আচ্ছা, আমরা এখানে একটু চলে আসি। হ্যাঁ, এগুলো তো আমরা বলছি। মালিকানার ভিত্তিতে কি আমরা বললাম? দাঁড়াও। আচ্ছা, মালিকানার ভিত্তিটা আমরা শেষ করি এখানে। পাবলিক নেটওয়ার্কটা কি? পাবলিক নেটওয়ার্ক হচ্ছে কারো মালিকানার অধীনে না, এটা যে কেউ ইচ্ছা করলে ইউজ করতে পারে। এজন্য ডেটার স্পিড হয়তো বা একটু কম হয়। যেমন ধরো জিপির ইন্টারনেট। জিপির ইন্টারনেট কি একটা পাবলিক অ্যাক্সেস, যার জিপি সিম আছে সেই চাইলে এটা ইউজ করতে পারবে। এবার কম্পিউটার নেটওয়ার্কের
ক্লাসিফিকেশন বেশ কয়েক টাইপের হইতে পারে। পাবলিক প্রাইভেটের পার্থক্য তো বুঝলামই। সো নেক্সট আপ কি হতে পারে? হ্যাঁ, নিয়ন্ত্রণ কাঠামো অনুযায়ী নেটওয়ার্ক কয় প্রকারের? নিয়ন্ত্রণ কাঠামো অনুযায়ী কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে 2 প্রকারের। একটা হচ্ছে সেন্ট্রালাইজড নেটওয়ার্ক। সেন্ট্রালাইজড মানে হচ্ছে এখানে যে তোমার একটা সেন্টারে কম্পিউটার থাকবে। ধরো একদম কেন্দ্রে একটা কম্পিউটার থাকবে, ওর সাথে সব কম্পিউটার কানেক্টেড এবং ও সব কম্পিউটারকে ডেটা দিবে। এটা ইউজুয়ালি ব্যবহার করা হয় হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি গুলোতে। ইউনিভার্সিটি গুলোতে একটা সেন্ট্রাল কম্পিউটার থাকে যে সবগুলো কম্পিউটারকে কন্ট্রোল করতে পারে। এরকম নেটওয়ার্ক হচ্ছে সেন্ট্রালাইজড নেটওয়ার্ক। তো আর আরেকটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। সো এটা হচ্ছে এই অনেকগুলো ছড়ানো ছিটানো কম্পিউটারের মাধ্যমে একটা নেটওয়ার্ককে কন্ট্রোল করা হয়। এটা আমার মনে হয় না তোমাদের ইয়েতে আছে, সিলেবাসে আছে। আরেকটা টাইপের থাকতে পারে হাইব্রিড, যেটা হচ্ছে দুইটার সমন্বয় তৈরি। বাট আমি এটার ব্যাপারে খুব বেশি বলবো না, কারণ এটা আমার মনে হয় না তোমাদের বইতে আছে। সো ভৌগোলিক বিস্তৃতি এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। ভৌগোলিক বিস্তৃতি অনুযায়ী নেটওয়ার্ককে 5 ভাগে ভাগ করা যায়। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক বা ক্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান। প্রথমেই আমরা আসি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যানে। সো তোমার নিজের ডিভাইস গুলোর মধ্যে যে কানেকশন সেটাকে আমরা বলবো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান। যেমন যেমন তুমি তোমার পিসি কে যখন তোমার ফোনের সাথে কানেক্ট করো সেটা হচ্ছে একটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তোমার পিসি তোমার ফোন, এটার পুরো মালিক তুমি। বা তোমার হটস্পট দিয়ে যখন তোমার বোন তার ফোন কানেক্ট করে সেটা হচ্ছে একটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তোমাদের নিজেদের মধ্যে আছে এটা। এটার পরিধি সর্বোচ্চ 10 মিটার। এটার আরো এক্সাম্পল কি হইতে পারে? যাদের ব্লুটুথ কিবোর্ড বা ব্লুটুথ মাউস আছে, তাদের ব্লুটুথ মাউসের সাথে যে তোমার কম্পিউটারের যে কানেকশন সেটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান তোমার একটা ছোটখাটো এরিয়ার মধ্যে, যেমন ধরো ছোট একটা অফিসের মধ্যে প্রবাবলি তোমার যে নেটওয়ার্কটা থাকে সেটাকে বলা হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান। তো এটা মোটামুটি কোন টাইপের? ধরো ছোটখাটো অফিস যেগুলো আছে বা ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোর কম্পিউটার গুলোর মধ্যে যে কানেকশন, যেমন ধরো একটা অফিসে একটা রাউটার আছে, সবাই এই রাউটারটা ব্যবহার করতেছে। তো এটা কিন্তু কারো পার্সোনাল না, বাট এটা অনেক বড় না, মোটামুটি ছোট। এই জন্য এটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান এর আন্ডার। আচ্ছা, তো রিপিটার ব্যবহার করে করে, রিপিটার জিনিসটাকে, রিপিটার তো আমরা আগেই জানি যে একটা উইক সিগন্যালকে স্ট্রং সিগন্যালে পরিণত করে যাতে অন্য কেউ ব্যবহার করতে পারে। ঠিক আছে? সো রিপিটার ব্যবহার করে মোটামুটি এটা 1 কিলোমিটার এরিয়ার মধ্যে ইউজ করা যায়। আচ্ছা, ইউজুয়ালি এই ধরনের নেটওয়ার্কে কি ইউজ করা হয়? টুইস্টেড পেয়ার কেবল, কোঅ্যাক্সিয়াল কেবল বা রেডিও ওয়েভ ইউজ করা হয়। টপোলজির ব্যাপারটা আমরা সামনে দেখব, আমরা এখনো টপোলজি পড়ি নাই তাই বলতে পারবো না। টপোলজি আমরা নিচে পড়বো। নেক্সট আসে আমাদের ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক বা ক্যান। অনেকগুলো ল্যান দিয়ে একটা ক্যান তৈরি হয়। তো ধরো একটা ক্যাম্পাস, একটা ইউনিভার্সিটির ক্যাম্পাস। তো একটা ইউনিভার্সিটির ক্যাম্পাসে দেখবা তুমি অনেকগুলো ল্যান আছে। যেমন ধরো আমার ইউনিভার্সিটির কথা চিন্তা করো, বুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একটা ল্যান আছে, বুয়েটের ট্রিপল ই ডিপার্টমেন্টের একটা ল্যান আছে, বুয়েটের সব ডিপার্টমেন্টের একটা ল্যান আছে, বুয়েটের একাডেমিক যারা কাউন্সিলর আছে তাদের একটা ল্যান আছে, বুয়েটের যে তোমার কি বলে প্রশাসনিক কাজকর্ম এদের একটা ল্যান আছে। এই সবগুলো ল্যান মিলে একটা ক্যান তৈরি হয়। এই সবগুলো লোকাল এরিয়া নেটওয়ার্ক মিলে তৈরি হয় একটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, যার বিস্তৃতি হইতে পারে 1 থেকে 5 কিলোমিটারের মতো। আরো এক্সাম্পল কি হইতে পারে এটা? যেমন ধরো গুগলের একটা অফিস, গুগলের অফিস বিশাল, এটা ছোটখাটো কোনো অফিস নাই, জন্য এটার মধ্যে লোকাল এরিয়া নেটওয়ার্ক দিয়ে হয় না। এই অফিসে অনেকগুলো লোকাল এরিয়া নেটওয়ার্ক লাগবে, তাই সবগুলো লোকাল এরিয়া নেটওয়ার্ক মিলে তৈরি হয় একটা ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক বা ক্যান। 4 নম্বরে আসে হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তো মেট্রোপলিটন এরিয়া কি? আমরা তো জানি যে একটা মেট্রোপলিটন এরিয়া হচ্ছে একটা বড়, মোটামুটি বড় একটা শহর, রাইট? সো মেট্রোপলিটন এরিয়া হচ্ছে একটা বড় শহর। তো এই পুরো শহরের টোটাল যতগুলো ল্যান বা ক্যান আছে সবগুলো মিলে তৈরি হয় হচ্ছে এটার অভ্যন্তরে একটা ম্যান। ঠিক আছে? এইখানকার যত কম্পিউটার আছে সব কম্পিউটার মিলে একটা ম্যান তৈরি হইতে পারে। তো এটা যখন
তার যুক্ত থাকে তখন সেটাকে ম্যানই বলা হয়, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তো যখন এটা ওয়্যারলেস হয় কানেকশনটা তখন এটাকে ওম্যান বলে, মানে ডাব্লিউ ম্যান আর কি। তো তার সহ ম্যান আর তার বিহীন হচ্ছে ওম্যান, ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তো যখন তার থাকে বা তার না থাকে এটার বিস্তৃতি হয় হচ্ছে 50 কিলোমিটারের মতো। তো এই ম্যানে কি কি ইউজ করা হতে পারে? ম্যানে ইউজ করা হতে পারে হচ্ছে টেলিফোন লাইন, অপটিক্যাল ফাইবার কেবল, রেডিও ওয়েভ এবং নেটওয়ার্ক ডিভাইস হিসেবে রাউটার, সুইচ, হাব এগুলো ইউজ হয়। এগুলার কোনটার মানে কি এগুলো আমি সামনে বলবো, সমস্যা নেই। আমাদের এখন এগুলো পড়া বাকি আছে যে রাউটার, সুইচ, হাব, ব্রিজ এগুলো কোনটা কি। এরপর হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান। এটা হচ্ছে একটা বিশাল এরিয়া দিয়ে, ধরো পুরো একটা দেশ নিয়ে একটা ওয়ান তৈরি হবে, পুরো একটা দেশ নিয়ে একটা ওয়ান তৈরি হতে পারে। এখন পুরো পৃথিবী নিয়ে কিন্তু একটা ওয়ান আছে, সেটার নাম হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট কি পুরো পৃথিবী জুড়ে বিস্তৃত না, তাই ওয়ান ইন্টারনেট কিন্তু একটা ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, তো সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো অনুযায়ী এই নেটওয়ার্ক ডিভাইসগুলোকে নিয়ন্ত্রণের ব্যাপার স্যাপার যেগুলো আছে সেগুলোর উপর ভিত্তি করে টোটাল 3 ভাগে ভাগ করা যায়, যেটা আমরা আগে বললাম যে হচ্ছে তোমার সেন্ট্রালাইজ নেটওয়ার্ক, ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক, হাইব্রিড নেটওয়ার্ক। এখানে একটু অন্যভাবে বলা, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, হাইব্রিড নেটওয়ার্ক। আচ্ছা, এবার আমি তোমাদেরকে একটু পিয়ার টু পিয়ার এবং ক্লায়েন্ট সার্ভারটা বুঝাই। এই যে সেন্ট্রালাইজ যেটা ছিল সেটা কিন্তু ছিল হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, পিয়ার টু পিয়ার যেটা সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। আচ্ছা, সো এখন একটু বুঝাই তোমাদের। প্রথমে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, তোমরা সবাই কি সার্ভার চিনো? সবাইকে আমরা সার্ভার চিনি? আচ্ছা ওয়েট, আমি একটু ভুল বললাম মনে হয়। এই ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের আন্ডারেই হচ্ছে ডিস্ট্রিবিউটেড এন্ড সেন্ট্রালাইজড। আচ্ছা, যেটা বলতেছিলাম পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কি সেটা, আচ্ছা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? ইথিকা, তোহা, জি ভাই। কি ব্যাপার জি বাকি ভাইয়া। লোকজন কই? আজকে কেউ নাই কেন? আচ্ছা, আমরা পড়াই আপাতত। তো যেটা বলতেছিলাম আমি যে এই যে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, এই পিয়ার টু পিয়ার নেটওয়ার্কটা কি? পিয়ার টু পিয়ার নেটওয়ার্কটা হচ্ছে যে ধরো আমরা তো সবাই সার্ভার চিনি তাই না, যে সেন্ট্রালাইজড একটা কম্পিউটার যেখান থেকে আমরা ইনফরমেশন নেই। তো ধরো এরকম কোনো সেন্ট্রালাইজড কম্পিউটার নাই, আমরা নিজেরা নিজেদের একটা ফোন থেকে আরেকটা ফোনের কোনো জিনিসপাতি নিচ্ছি। ধরো আমার ফোনের সাথে আমার ল্যাপটপ কানেক্টেড বা আমার ল্যাপটপের সাথে আমার ফোন কানেক্টেড, আমি আমার ল্যাপটপ থেকে ফোনে জিনিস নিচ্ছি বা ফোন থেকে ফোন থেকে ল্যাপটপে জিনিস নিচ্ছি। এটা হচ্ছে একটা পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, কারণ কোনো আমরা সার্ভারের সাহায্য নিই। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে একটা সেন্ট্রালাইজ সার্ভার কম্পিউটার থাকবে, সেই সার্ভার কম্পিউটার থেকে সবাই ডেটা নিবে বা ডেটা দিবে। তো সার্ভার এটা আবার দুই ধরনের, একটা হচ্ছে কি সেন্ট্রালাইজ যেখানে জাস্ট একটা সার্ভার থাকে, একটা সার্ভার থেকে সবাই সবকিছু নেয়। আরেকটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড, ডিস্ট্রিবিউটেড হচ্ছে অনেকগুলো সার্ভার থাকে, এক একটা সার্ভার এক এক কাজ করে। তো তুমি এই সার্ভার থেকে যেটা পাবা ওই সার্ভার থেকে হয়তো ওইটা পাবা না, অথবা এক একটা সার্ভারে এক একজনকে সার্ভ করে, এই সার্ভার এদেরকে সার্ভ করবে, এই সার্ভার এদেরকে সার্ভ করবে। তো ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক তো পড়লাম, এবার হাইব্রিড হচ্ছে মোটামুটি দুইটার সমন্বয়, এন্ড এটা মোটামুটি আজকাল বেশ জনপ্রিয় হয়ে যাচ্ছে আর কি। হাইব্রিড নেটওয়ার্কটা কি? পিয়ার টু পিয়ারও থাকবে আবার ক্লায়েন্ট সার্ভারও থাকবে, মানে আমি দুজন নিজেদের মধ্যে শেয়ারও করতে পারবো, আবার ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কিং সিস্টেমও থাকবে। মালিকানার ভিত্তিতে তো আমরা বললামই যে পাবলিক এবং প্রাইভেট। ওকে, তাহলে আমাদের আর 5 মিনিট বাকি আছে, আমরা একটা কাজ করি, 10:45 আবার সবাই জয়েন করি। 10:45 থেকে আমরা এই মোডেম, হাব, রাউটার, গেটওয়ে, সুইচ এসবের ব্যাপারে কথা বলে শেষ করে দিব। ঠিক আছে, আজকের ক্লাস আর খুব বেশি টানবো না, আর এক ক্লাস পরে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ভাইয়া, বলো বলো, সার্ভারটা কি কোনো মেশিন টাইপ নাকি? কোনটা? সার্ভার জিনিসটা সার্ভার হার্ডওয়্যার? সার্ভার 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 একটা কম্পিউটার, সার্ভার একটা ও আচ্ছা, কম্পিউটার। ঠিক আছে। যে কম্পিউটারটা থাকে ওই কম্পিউটারের কাছ থেকে তুমি সবকিছু না, যেমন ধরো আমি যখন ইন্টারনেটে ব্রাউজ করি, একটা অ্যাড্রেস যখন আমি লিখি, ধরো
ধরো আমি একটা কিছু লিখলাম, ধরো জিমেইল লিখলাম, জিমেইল। এখন আমার এই যে ওয়েব পেজটা আছে এটা কিন্তু একটা কম্পিউটারে আছে, সেই কম্পিউটার থেকে ফেচ করে আমাকে দিচ্ছে আর কি। তো সার্ভার বেসিক্যালি জাস্ট একটা কম্পিউটারের কিছু না যেখানে আমরা জিনিসগুলো রাখি, বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা আপাতত 10:45 আবার জয়েন করি।